আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ঢাকা থেকে থাইল্যান্ডের পাতায়া ট্রিপের সম্পূর্ণ গল্প। সমুদ্র সৈকত, সুন্দর শহর আর দারুণ সব খাবার। আর সবচেয়ে ভালো দিকটা হলো একদম বাজেট ফ্রেন্ডলি একটা দেশ হচ্ছে থাইল্যান্ড। তো ভাবলাম অনেক দেরি হয়ে গেল, এবার তো থাইল্যান্ডে যেতেই হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঢাকা থেকে একদম সহজভাবে এবং কম খরচে থাইল্যান্ড আসা যায়। আমাদের ফ্লাইট ছিল থাই এয়ারওয়েজের। এই ফ্লাইটটা কতটা আরামদায়ক ছিল সেটাও আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। তারপর ব্যাংকক আসার পর ইমিগ্রেশন এবং অন্যান্য ছোটোখাটো টুকিটাকি ব্যাপারগুলো কিভাবে ম্যানেজ করলাম তাও শেয়ার করব এই ভিডিওতে। এছাড়াও এই ভিডিওতে থাকছে ব্যাংকক থেকে পাতায়া কিভাবে সবচেয়ে কম খরচে যেতে পারবেন, আর পাতায়া থাকার জন্য সেরা বাজেট ফ্রেন্ডলি হোটেল কোনটি, সব কিছুই থাকছে এই ভিডিওতে। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, যাতে আপনারা আমার এই ভ্রমণ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের ভ্রমণকে আরও সহজ করতে পারেন। তো ভিউয়ার্স, রেডি? লেটস গো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে থাইল্যান্ড। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঢাকা থেকে থাইল্যান্ড যাওয়ার সম্পূর্ণ জার্নিটি। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। তো আমরা এখনই হচ্ছে হোটেল রুম থেকে চেক আউট করবো। আমাদের লাগেজ সব গুছানো কমপ্লিট। টোটাল হচ্ছে আমাদের 4টা লাগেজ। তো এই ব্যাগটা হচ্ছে যেটাতে মূলত জরুরি কিছু কাগজপত্র থাকবে। তো আমরা এখন যাব লবিতে, সেখান থেকে চেক আউট করে তারপর আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবো ইনশাআল্লাহ। আমরা হচ্ছে গতকালকে হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি একটা হোটেলে আমরা উঠে গিয়েছি, কারণ হচ্ছে আমাদের সকাল সকাল হচ্ছে এয়ারপোর্টে যেতে হবে। তো যে কারণে হচ্ছে আমরা একদিন আগেই বাসা থেকে চলে আসছি। এখানে আমরা একটা হোটেলে উঠেছি। তো এখান থেকে মূলত আমরা এখন চেক আউট করবো। তো আমরা হচ্ছে নিচতলা চলে আসলাম। এখন হচ্ছে আমাদের চেক আউট প্রসেসিং গুলো শেষ করে দেন আমরা এখান থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবো ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের লাগেজ 4টা। তো ফাইনালি আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের হোটেলটা আসলে এয়ারপোর্ট থেকে বেশি দূর না, খুব কাছাকাছি, 5-7 মিনিট সময়ের মতো লাগবে আর কি এয়ারপোর্ট যেতে। তো ফাইনালি আমরা চলে আসছি এয়ারপোর্টে। তো আমাদের টার্মিনাল হচ্ছে টার্মিনাল 2। তো এখানে আসলে অনেক বেশি ভিড়। আমরা টার্মিনালটির সামনে, সকাল সকালই এত ভিড়। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে অলরেডি এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। আমাদের চেক ইন কাউন্টার এখনো ওপেন হয় নাই। তো ভিতরে ঢুকার পরে হচ্ছে আপনারা এরকম অনেকগুলো হেল্প পয়েন্ট পেয়ে যাবেন, যেমন যে প্রবাসী কল্যাণ ডেস্ক। এখানে হচ্ছে আপনারা বিভিন্ন হেল্প চাইলে হেল্প চাইতে পারেন। তারপর হচ্ছে এখানে একটা আছে প্রবাসী কল্যাণ ব্যাংক। তো এরকম কিছু ব্যাংকের বুথ পেয়ে যাবেন। যদি কারো মানি এক্সচেঞ্জের প্রয়োজন হয় আপনারা হচ্ছে মূলত এখান থেকে মানি এক্সচেঞ্জ করতে পারবেন। ভিউয়ার্স, বসে আসছি, এখন পর্যন্ত আমাদের চেক ইন কাউন্টার ওপেন হয় নাই। তো এই যে হেল্প ডেস্কের সামনে হচ্ছে ই নাম্বার, যে এই ই নাম্বার রয় হচ্ছে আমাদের চেক ইন হবে। আর তো এই নাম্বার রয়ের সামনে হচ্ছে বসে আছি। তো যেখানে বসে আছি আর সামনে হচ্ছে একটা ছোট দোকান পেলাম। আর তো এখান থেকে একটা কফি অর্ডার করলাম। আর এখানে কিন্তু আরো অনেক কিছুই আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। চিপস থেকে শুরু করে মানে স্ন্যাক্স জাতীয় অনেক কিছু, তার পাশাপাশি হচ্ছে অনেক ফাস্টফুড এবং কিছু ড্রিঙ্কসও রয়েছে। তো এই হচ্ছে 340 টাকার কফি, আমি আপনাদেরকে একটু জাস্ট দেখাই। তো এটার টেস্ট আমার কাছে যেরকম মনে হয়, এটা আসলে এভারেজ একটা কফি, এত আহামরি কিছু না। মানে দাম অনুযায়ী যে মজা হবে এরকম কিছু না আর কি। তো এয়ারপোর্ট তো আসলে এরকম দাম দিয়ে খেতে হবে, আসলে কিছু করার নাই। তো আমাদের থাই এয়ারওয়েজের চেকিং কাউন্টার ওপেন হয়েছে। তো অনেকক্ষণই বসেছিলাম এখানে, প্রায় ঘন্টাখানেকের মতো বসেছিলাম। তো এখন যেহেতু মাত্র ওপেন হয়েছে, আসলে ততটা ভিড় নাই এখানে। আমি আপনাদেরকে একটু জাস্ট দেখাই। জাস্ট অল্প কিছু মানুষ হচ্ছে মাত্র যারা আসছে আর কি, তারা হচ্ছে চেক ইনের জন্য দাঁড়াইছে। তো আমরা কিন্তু আসলে ফার্স্টে দিয়ে আছি। তো আমাদের হচ্ছে চেক ইন কমপ্লিট। এখন আমরা যাবো হচ্ছে ইমিগ্রেশনে। তো এই যে ইমিগ্রেশন 3 যেটা, এই গেট দিয়ে ইনশাল্লাহ আমরা ঢুকবো এখন। তো দেখি ইমিগ্রেশন হয়তো আপনাদের ভিডিও করে আমি দেখাতে পারবো না, আমি ইমিগ্রেশন শেষ করে ইনশাল্লাহ আবার আসছি। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমাদের ইমিগ্রেশন শেষ হলো, অনেক ঝামেলা হয়েছে। আর মাত্র হচ্ছে আধা ঘন্টা সময় আছে ফ্লাইটের। তো যদিও আমরা 5 ঘন্টা আগে আসছি। তো ওইখানে হচ্ছে আমি ডিটেলস আপনাদেরকে জানাবো আসলে কী কী প্রবলেম হয়েছে এবং আপনারা এই ধরনের প্রবলেম থেকে বাঁচার জন্য কী কী পদক্ষেপ নিতে পারেন। তো সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো ভিউয়ার্স, আমরা এখন যাব হচ্ছে আমাদের ফ্লাইট যে গেটে আছে, 9 নম্বর গেট মেবি, আমি কিছুক্ষণ আগে দেখছিলাম। তো সেই 9 নম্বর গেটের দিকে হচ্ছে এখন আমরা যাব।
তো এই যে এখানে হচ্ছে এগুলো ডিউটি ফ্রি সব। আমি আসলে দেখাইতে পারতেছি না কারণ আমাদের সময় খুব শর্ট। জাস্ট আপনাদেরকে একটু ঘুরে একটু দেখাই। অনেকক্ষণ হাঁটার পর হচ্ছে 9 নম্বর গেট খুঁজে পেলাম। এই যে এখানে আইসাই দেখি যে অনেক সিরিয়াল, যেহেতু আমাদের অনেক লেট হয়েছে। যদিও আমরা আসলে ইমিগ্রেশনের গেটে দাঁড়াইছিলাম অনেক সকালে, যেটা আপনারা দেখছেন, কিন্তু ইমিগ্রেশনে অনেক সময় লাগাতে হচ্ছে, এখানে দেরি হয়ে গেছে। তো আমাদের ফ্লাইট ছাড়ারও কিন্তু আর বেশি সময় নেই, 15-20 মিনিটের মতো সময় আছে। তো সেজন্য হচ্ছে এখানে একটু ভিড় দেখা যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে মূলত সিকিউরিটি চেকিং হচ্ছে আর কি। এই সিকিউরিটি চেকিং এর পরই হচ্ছে আমরা ফ্লাইট যেখানে আমাদের জন্য অপেক্ষা করে ওইখানে হচ্ছে আমরা যাই বসতে পারবো। আর এই চেকিংটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বিরক্তিকর, কারণ হচ্ছে এখানে প্যান্টের বেল্ট থেকে শুরু করে পায়ের জুতা হচ্ছে খুলে আলাদা একটা ট্রেতে রেখে তারপর হচ্ছে চেকিং কমপ্লিট করতে হয়। ভিউয়ার্স, ফাইনালি আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। তারপর হচ্ছে যত রকমের চেকিং আছে সব রকমের চেকিং কমপ্লিট। আমরা এখন হচ্ছে বিমানের জন্য ওয়েট করতেছি। আমি আপনাদেরকে একটু দেখাই। বলো যে আজকে তোমাকে 2 ঘন্টা ধরে হ্যাসেল করছে। আমাকে 2 ঘন্টা যাবত হ্যাসেল করছে। আমি আগেই বলছিলাম আপনাদেরকে। তো এটা নিয়ে একটা আমি নতুন ভিডিও বানাবো যে আসলে কী কী ধরনের সমস্যা ইন ডিটেলস, ওইটাতে আমি আলোচনা করবো আপনাদের সাথে। তো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই। এখন 9 নম্বর গেটে আমরা বসে আসছি। এখান থেকে হচ্ছে মূলত আমরা মানে হচ্ছে আমরা এখন বিমানের জন্য ওয়েট করতেছি। তো এই যে বাইরে অনেকগুলো বিমান দেখা যাচ্ছে, যেখানে একটা সৌদি এয়ারলাইন্সের বিমান দেখা যাচ্ছে। তা আমরা তো 9 নম্বর গেটে থাকবো। এই যে এই গেটে হচ্ছে আমাদের বিমানটা থাকবে মূলত। প্রায় 5 মিনিট ওয়েট করার পরই হচ্ছে আমরা যে বিমানটা দিয়ে যাব সেই বিমানটা 9 নম্বর গেটে চলে আসছে। এই যে দেখেন, এটা কিছুক্ষণ আগে থাইল্যান্ড থেকে আসছে। যাত্রীরা কিছুক্ষণ আগে নেমে গিয়েছে, এখন হচ্ছে তাদের যে মালামালগুলো আছে সেগুলো সরাচ্ছে আর তার পাশাপাশি হচ্ছে যাওয়ার জন্য রেডি করতেছে। এখন হচ্ছে আমাদের ফ্লাইট টাইমের জন্য ওয়েট করতে হবে, তো আমাদের সাথেই থাকুন। তো ফাইনালি আমাদের বিমান ছাড়ার সময় হয়ে গিয়েছে। আমরা সবাই হচ্ছে এখন বিমানে উঠতেছি। থ্যাংক ইউ। তো বিমানে উঠেই হচ্ছে প্রথম সারির যে সিটগুলো, এগুলো হচ্ছে বিজনেস ক্লাস। এই যে আমরা এখন দিয়ে যাচ্ছি, এগুলো হচ্ছে বিজনেস ক্লাস সিট। তো এরপরেই হচ্ছে মূলত ইকোনমি ক্লাসের। তো আমাদের সিট ছিল হচ্ছে ইকোনমি ক্লাসের, আমরা এখন সেদিকেই যাচ্ছি। আর ইকোনমি ক্লাসের সিটগুলো হচ্ছে 3টা রতে বিভক্ত এবং প্রতিটা রতে হচ্ছে 3টা করে সিট। তো এই যে আমি আপনাদেরকে একটু দেখাই, 1টা 2টা, তারপর হচ্ছে ওই পাশে 3টা। তো এইগুলোতে হচ্ছে প্রতি রতে হচ্ছে 3টা করে সিট ছিল। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা সিটে বসলাম। এই হচ্ছে সিট একেবারে উইন্ডোর পাশে। আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে একদম উইন্ডোর পাশে বসছে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে বিমানের পাখার সাথে একবারে বসছি আর কি। এখানে একটা ইউএস বাংলার বিমান দেখা যাচ্ছে। তো আমাদের সিটের সাথে আসলে কি কি দিচ্ছে, তো এটা হচ্ছে একটা হেডফোন, তারপর হচ্ছে একটা বালিশ, আর যদি আপনারা চান তাহলে একটা ব্ল্যাঙ্কেট দিবে। এখানে হচ্ছে সেফটি ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আপনারা হচ্ছে যখন প্লেনে উঠবেন তখন সর্বপ্রথম এই সেফটি ইনস্ট্রাকশনটা পড়ে নেবেন। তারপরে এখানে একটা খামের মতো একটা কি যেন দিচ্ছে, তারপর হচ্ছে এখানে একটা ম্যাগাজিন দিচ্ছে আইস এইসবের। তো তো আপনাদের যাদের বোরিং লাগবে তারা মূলত ম্যাগাজিনটা পড়তে পারেন। এখানে হচ্ছে একটা টিভি স্ক্রিন, এটাতে জাস্ট কিছু ইনস্ট্রাকশন দেখাচ্ছে আর কি। তারপর এখানে হচ্ছে খাবার খাওয়ার জন্য একটা ট্রে আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে মোটামুটি লেগ স্পেসটা ভালোই। আপনার নর্মালি আমাদের বিজনেস ক্লাস বাসগুলো যেরকম থাকে, এখানে যে লেগ স্পেসটা এটা মোটামুটি পারফেক্ট আমাকে যতটুকু মনে হয়েছে আর কি। তো আমাদের বিমান হচ্ছে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তো আমি আপনাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি। তো আসলে আমি সবসময় মনে মনে চাইছি যে আমার বিমানের পাখার সাথে হচ্ছে সিট না হোক, কিন্তু আসলে বিমানের পাখার সাথে সিট হয়েছে। আমি দেখি আপনাদের কতটা দেখাতে পারি, তারপরে চেষ্টা করবো দেখানোর জন্য। তো এই নিয়ে এটা হচ্ছে আমার দ্বিতীয়বার বিমান জার্নি। এর আগে হচ্ছে যখন সৌদি আরব গিয়েছিলাম umrahর জন্য 2022 সালে, তখন ছিল আমাদের ফার্স্ট বিমান জার্নি। আমাদের একসাথে ফার্স্ট বিমান জার্নি। একসাথে ফার্স্ট বিমান জার্নি। আর এখন হচ্ছে দ্বিতীয়বার। তোমার হচ্ছে কত টাইম জানি না, অনেকবার। তো আমাদের বিমান থেকে যাত্রা শুরু করেছে
অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের বিমান উড্ডয়ন করবে ইনশাআল্লাহ। জাস্ট এই মাত্রই হচ্ছে আমাদের বিমান আকাশে উঠলো, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটু বাইরে দেখানোর চেষ্টা করি, দেখি যে আসলে কিরকম দেখা যায় উপর থেকে। বিমানের জানলা থেকে ঢাকা শহরটা আসলে কিরকম দেখা যায় আমি আপনাদেরকে একটু দেখাই। তো আসলে আমি রৌদ্রের পাশে বসাতে হচ্ছে এখানে তেমন বেশি কিছু দেখাতে পারতেছি না। আমার এখান থেকে নিচে হচ্ছে গোলা দেখা যাচ্ছে, অতটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না। তারপর যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বিমানে ওঠার পর থেকে যে জিনিসটা খেয়াল করলাম, এখানে যে স্ক্রিনটা আছে এটাতে আসলে আমি তেমন কিছুই দেখতে পারতেছি না। কারণ হচ্ছে সম্ভবত সার্ভার থেকে যেটা অটো দেওয়া থাকে শুধু ওইটাই হচ্ছে এখানে মানে দেখা যাচ্ছে, কিন্তু এর বাইরে যে আমি নিজে থেকে আসলে কিছু এখানে দেখবো এরকম কোন আসলে সিস্টেম আমি খুঁজে পাচ্ছি না। তো যেটা দেখলাম যে আসলে মূলত বিমানের সার্ভার থেকে যেটা হচ্ছে অটোমেটিকলি দেওয়া, শুধু ওই জিনিসটাই হচ্ছে এখানে দেখা যায়। এর বাইরে আমরা যারা যাত্রী আছে তারা আসলে মানে এটা কোনো কিছু হচ্ছে মানে চেঞ্জ করতে পারতেছি না। মানে যেটা আছে শুধু ওইটাই হচ্ছে দেখা যাচ্ছে, আর বাইরে কিছু আসলে দেখানোর মতো বা দেখার মতো কিছুই নাই। আর একটা বিষয় হচ্ছে এই যে এখানে একটা রিমোট আছে, এটা আসলে কি কাজে লাগে আমি নিজে এখন পর্যন্ত বুঝতেছি না। তো থাই এয়ারওয়েজে আসলে এটা আমার প্রথম জার্নি। যদি সবার সাথে এরকম হয় থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি জানি না আসলে আমার সাথেই কি এরকম নাকি আসলে সবার সাথে এরকম। আরেকটা বিষয় হচ্ছে ফ্লাইটে যখন আপনারা উঠবেন, বিমান যখন উড্ডয়ন করবে মানে একটা স্টেবল পর্যায়ে আসা পর্যন্ত আপনারা কানের মধ্যে হেডফোন ইউজ করতে পারেন। কারণ হচ্ছে তা নাহলে আপনার কান বন্ধ হয়ে যায়। এবং নামার সময় আপনারা চেষ্টা করবেন যে কানের মধ্যে হেডফোন ইউজ করার জন্য। তা না হলে হচ্ছে উঠা এবং নামার সময় দুই সময়টাতে হচ্ছে আপনাদের কান হয়তো বন্ধ হয়ে যেতে পারে বা মাথা ব্যথা করতে পারে, এরকম একটা প্রবলেম আপনারা করতে পারেন। তো আপনারা এই কাজটা অবশ্যই করবেন। যারা হচ্ছে ফ্লাইটে ভ্রমণ করেন বা ফ্লাইটে ভ্রমণ করবেন তারা হচ্ছে কানের মধ্যে হেডফোনটা ইউজ করতে পারেন, তাহলে আপনাদের কান বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাটা আসলে কমে যাবে। তো আমাদের আজকে খাবার চলে আসছে, দেখি আসলে আমাদের আজকের রিজিকে কি আছে। তো এই হচ্ছে আমাদের খাবার চলে আসছে। তো এখানে হচ্ছে একটা বান, তারপর হচ্ছে একটা ওয়াটার, এটা হচ্ছে রিফ্রেশিং টিস্যু, এখানে হচ্ছে কিছু চামচ, তারপরে এটা আসলে কি আমি বলতে পারতেছি না, খাওয়ার সময় বলতে পারবো আসলে কি। তারপরে এখানে একটা ডেজার্ট রয়েছে, আসলে খাওয়ার সময় দেখাতে পারবো এটা আসলে কি। তো আর এদিকে হচ্ছে একটা বাটার রয়েছে, আর এটা হচ্ছে আমাদের মেইন ডিশ। তো এটা আমি দেখাই আসলে কি আছে এটার মধ্যে। হচ্ছে ভাত, তারপর হচ্ছে মাছের একটা তরকারি হবে, আর হচ্ছে এখানে একটা সবজি। আর আমার ওয়াইফ হচ্ছে অন্য একটা আইটেম নিয়েছে। এখানে এগুলো হচ্ছে সবগুলোই সেম ছিল, জাস্ট এখানে হচ্ছে মেইন যেই খাবারটা ওটা হচ্ছে আমি হচ্ছে ফিশের যে কারিটা ছিল ওইটা নিচ্ছি, আর ও হচ্ছে একটা নুডলস এর মতো আর কি যেন আছে চিকেনের। তো এই হচ্ছে মূলত আজকের খাবারের আইটেম। তো এটার মধ্যে আসতে হচ্ছে আসলে সসেস, তারপর হচ্ছে ক্যাপসিকাম, আর হচ্ছে একটা লেটুস পাতা, আর একটা টমেটো রয়েছে। খাবারটা আসলেই অনেক মজা। তো বিকজ আসলে খাওয়ার মাঝে মাঝে সময় আবার অরেঞ্জ জুস দিয়ে গেছে। সেখানে আসলে অনেকগুলো আইটেম ছিল, আমরা মূলত শুধু অরেঞ্জ যে জুসটা ছিল ওইটাই নিচ্ছি আর কি। তো এবার হচ্ছে মূলত মেইন ডিশ যেটা সেটা খাবো। তো আমি একটু টেস্ট করে আমি আপনাদেরকে দেখাই। এটা আসলে আমাদের বাংলাদেশে যেরকম আমরা সবজি রান্না করি ওইরকমই টেস্ট, মানে তো আহামরি কিছু না। তো এখন হচ্ছে আমি যে মাছটা আছে সেটা একটু কি মাছ আমি নিজে যাই না, আমি জাস্ট খাই, আমি আপনাদেরকে একটু বলি যে কিরকম। এটা আসলে মোটামুটি অ্যাভারেজ ছিল, তো আমার কম, আর হচ্ছে লবণটা একটু কম মনে হচ্ছে আর কি। তো ভিউয়ার্স আমি এবার ট্রাই করবো আমার ওয়াইফের যে খাবারটা নিচ্ছে আর কি। এখানে হচ্ছে চিকেন উইথ নুডলস ছিল, একটু সবজি, সবজিটা একটু খাই, গাজর আছে, তারপর হচ্ছে ব্রকলি আছে, তো সেদ্ধ মুরগি হালকা একটু জাল এরকম লাগছে আর কি। তো এটার টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই। তো এবার হচ্ছে যে বানটা দিচ্ছে এটা দিয়ে হচ্ছে বাটার দিয়ে খেয়ে দেখি আসলে কিরকম। তো এটা আসলে স্পেশাল এরকম কোনো টেস্ট না, কারণ হচ্ছে বানের যে টেস্ট ওইটা তো স্বাভাবিক নর্মাল বান, আর বাটার তো কোনো লবণ টবণ কিছুই নাই, জাস্ট এরকম লাগতেছে আর কি। আমি আপনাদেরকে কিভাবে বুঝাই, জাস্ট নর্মাল বাটার যেরকম আর হচ্ছে বানের টেস্ট যেরকম ওরকমই, তো মানে চেঞ্জ কোনো কিছুই নাই আর কি এটাতে। তো এখন যেটা খাবো এটা হচ্ছে কোকোনাট কাস্টার্ড বান। যতগুলো খাবার খাইলাম তার মধ্যে আমার কাছে এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগছে, আসলে এটা অনেক টেস্টি। আমার আসলে মিষ্টি হলেই চলে। তো ওভারঅল থাই এয়ারওয়েজ আমাকে এখন যে খাবারগুলো দিল, তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমি খাবারগুলোর রেটিং যদি দিতে বলেন তাহলে আমি 10-এ হচ্ছে 6 দিতে পারি আর কি। তো ঠিক আছে, খাওয়া শেষ করি। তো ভিউয়ার্স আমাদের খাবার হচ্ছে শেষ, তো এখন একটু রেস্ট নিব। তো ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটু লাইক দিয়ে দিবেন।
ভিউয়ার্স অল্প একটু বড় হচ্ছে, আবার কফি দিয়ে গেল। তো কফিটা আসলে রেডি করছি। তো ভিউয়ার্স এখন আমি একটা বুক দিব। ভিউয়ার্স, ঢাকা থেকে ব্যাংককের ফ্লাইট টাইমটা আসলে অনেক কম। একটু রেস্ট না নিতেই পাইলট ঘোষণা দিচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের ফ্লাইট ল্যান্ড করবে। তো আমি আপনাদেরকে দেখাই যে আসলে আমাদের ফ্লাইটটা কি পরিমাণ টার্বুলেন্স করতেছে। বাইরে হচ্ছে অনেক মেঘ, যে কারণে হয়তো বা আমাদের বিমানটা নামার সময় অনেক বেশি টার্বুলেন্স করছে। তো ওই যে দেখেন, দেখাচ্ছে এখানে স্ক্রিনে 28 মিনিটের মধ্যে হচ্ছে আমাদের ফ্লাইট ইনশাআল্লাহ ব্যাংককে ল্যান্ড করবে। আলহামদুলিল্লাহ, নির্দিষ্ট সময়ের মধ্যে হচ্ছে আমাদের বিমান ল্যান্ড করলো। এই যে এটা হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো দেখা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে গিয়ে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ এখন বিমান থেকে নেমে গেলাম। এখন যাব হচ্ছে ইমিগ্রেশনের দিকে। তো আমার ইমিগ্রেশন কমপ্লিট করে আপনাদের সাথে আমি আমার ইমিগ্রেশন অভিজ্ঞতা শেয়ার করব। সে পর্যন্ত সাথেই থাকুন। তো আমাদের হচ্ছে ইমিগ্রেশন শেষ। এখন হচ্ছে ইমিগ্রেশন শেষ করে হচ্ছে বাইরে এসে বসে আছি। এই যে এখানে হচ্ছে মানে লাগেজ আসবে আর কি। তো এখন মূলত এখানে বাইরে বসে হচ্ছে ওয়েট করতেছি। এই যে এই পাশটাতে হচ্ছে আপনার বসে ওয়েট করা যায় আর কি, ইমিগ্রেশনের পরেই হচ্ছে এই অংশটা। তো থাইল্যান্ডে আসার পর হচ্ছে এখানে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে আমাদের ইমিগ্রেশন এতটাই স্মুথ হয়েছে। আমরা তো দুজন আসছি, হাজব্যান্ড ওয়াইফ। তো আমাদের হচ্ছে আপনার 1 মিনিটও সময় লাগে না দুইজনের। তো প্রথমে হচ্ছে আলাদা আলাদা ইমিগ্রেশন হয়েছে। তো ধরেন ওর 30 সেকেন্ড লাগছে, আমার 30 সেকেন্ড লাগছে। জাস্ট ফিঙ্গার স্ক্যান করতে যে সময়টুকু লাগছে, শুধু এতটুকু সময় হচ্ছে আমাদের লাগছে। তো এই ফিঙ্গার দেওয়ার মাঝখানের সময়টাতে হচ্ছে ইমিগ্রেশন অফিসার আমাদের থাইল্যান্ডের ভিসাটা দেখতে চাইছে, আর হচ্ছে আমাদের যে ফিরতি যেই টিকিটটা, ওই টিকিটটা দেখতে চাইছে। এছাড়া আর কোনো কিছু জিজ্ঞাসাও করে নাই, জাস্ট জিজ্ঞাসা করছে কতদিন থাকবো, এছাড়া আর কিছুই জিজ্ঞাসা করে নাই। মানে এতটাই স্মুথ ইমিগ্রেশন হয়েছে। তো আসলে বিভিন্ন ব্লগ এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা তার পাশাপাশি ফেসবুকে কয়েকটা গ্রুপে হচ্ছে থাইল্যান্ডে আসার আগে আমরা যখন ঘাটাঘাটি করছিলাম, তখন দেখছিলাম যে এখানে নাকি আসলে ইমিগ্রেশন অনেক বেশি হার্ড হয়। তো আসলে আমাদের ইমিগ্রেশনটা খুবই স্মুথ হয়েছে। মানে সব ধরনের কাগজপত্র আমাদের সাথে ছিল, কিন্তু এখানে আসলে কোনো কাগজপত্রই দেখতে চায় নাই। মানে বলা যায় যে এতটাই সহজ ইমিগ্রেশন হয়েছে এখানে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে শুকরিয়া। তো যাই হোক, আমরা এখন এখানে বসে আছি। এখন আমরা একটু পর হচ্ছে এখান থেকে বের হব। আমরা দেখি আশেপাশে কোনো মানি এক্সচেঞ্জের দোকান আছে কিনা। ইমিগ্রেশন হওয়ার আগেও মানি এক্সচেঞ্জের কিছু দোকান ছিল, তো এখানে আসলে রেট কিরকম পাওয়া যায় ওটা তো আসলে জানি না, সেজন্য এখানে জিজ্ঞাসা করি নাই। বা আমার কাছে মনে হইলো যে ওইখানে আসলে রেট একটু কম পাইতে পারি, সেজন্য হচ্ছে বাইরে আমরা কিছু মানি এক্সচেঞ্জ এখন খুঁজবো, তো আপনাদেরকেও দেখাবো। আর একটা বিষয় হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে পাতায়াতে। তো এখন এই সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতায়াতে কিভাবে কম খরচে যাওয়া যায় সেটাও এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো। তো আমার সাথেই থাকুন। এখন যাবো হচ্ছে মানি এক্সচেঞ্জে। আর হচ্ছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার ব্লগটা দেখছেন, তারা অবশ্যই ফেসবুকে আমার পেজটাকে ফলো করে রাখবেন, যাতে করে আপনারা আমার রেগুলার আপডেট দেখতে পারেন এবং ট্রাভেল রিলেটেড ভিডিওগুলো দেখতে পারেন। তো এখন মানি এক্সচেঞ্জে যাই, আমার সাথেই থাকুন। এখান থেকে হচ্ছে আপনারা যেমন রেট লেখা আছে ইউএসডি, তারপর হচ্ছে বিভিন্ন দেশের, দেখেন খেয়াল করেন, বিভিন্ন দেশের লেখা আছে। এখান থেকে আপনারা যদি ট্রানজেকশন করেন আর কি, মানে কারেন্সি যদি এক্সচেঞ্জ করেন, তাহলে হচ্ছে একেবারে ব্যাংক রেটটা পাবেন। কিন্তু আপনি যদি কোনো মানি এক্সচেঞ্জ থেকে কারেন্সি আপনি এক্সচেঞ্জ করেন, তাহলে হচ্ছে রেটটা হয়তো বা একটু কম পাবেন, কিন্তু এখান থেকে হচ্ছে সরাসরি ব্যাংক রেটটা পাবেন। তো এটা একটা অনেক ভালো একটা সুবিধা। খেয়াল করেন, যে এরকম এয়ারপোর্টে হচ্ছে বের হয়ে ইমিগ্রেশনের পরে বের হলেই হচ্ছে পাবেন এটা। এখান থেকে আপনারা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন। তো এখানে অনেক দেশের কারেন্সি আছে, আপনারা দেখেন আপনারা যে দেশের কারেন্সি ইউজ করতে চান, জাস্ট ম্যাক্সিমাম এখানে আপনার কারেন্সিটা সিলেক্ট করে যে কারেন্সি থেকে ট্রানজেকশন করতে চাচ্ছেন, ট্রান্সফার করতে চাচ্ছেন থাইবাতে, ওইটা জাস্ট সিলেক্ট করে দিলেই হবে। একদম ইজি প্রসেস। আর এখানে হচ্ছে আপনার এরকম এটিএম আছে। এই এটিএম থেকে হচ্ছে যদি আপনাদের মাস্টার কার্ড, মানে ডুয়াল কারেন্সি কার্ড যেগুলো আছে আর কি, বাংলাদেশি বা অন্যান্য দেশের ডুয়াল কারেন্সি কার্ড যেগুলো আছে, ওগুলো হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে এক্সচেঞ্জ করতে পারবেন। জাস্ট বাংলাদেশি টাকা ওই ডুয়াল কারেন্সি কার্ডের মধ্যে আপনি ঢুকে আনবেন, অথবা ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেই ডুয়াল কারেন্সি কার্ডগুলো লিঙ্কিং করা থাকে, তো ওগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে টাকা তুলতে পারবেন। তো আমি মনে করি যে এগুলো থেকে হচ্ছে টাকা তোলা উচিত, কারণ আপনার মানি এক্সচেঞ্জগুলোতে যেই রেটটা পাবেন এর চেয়ে ভালো রেট, অর্থাৎ ব্যাংক রেটটা হচ্ছে সরাসরি এই এটিএম গুলোতে পাবেন। তো এবার হচ্ছে আমাদের এদেশি সিম নেওয়ার পালা আর কি। তো এয়ারপোর্ট হচ্ছে আপনার এরকম অনেক সিম কেনার দোকান পেয়ে যাবেন, এদিকে আছে, তারপরে যে এখানেও লেখা আছে যে দেখেন ট্যুরিস্ট সিম অ্যাভেলেবল। আপনার জাস্ট ইমিগ্রেশন থেকে বের হওয়ার পরে হচ্ছে এগুলো পাবেন আর কি। তো এখান থেকে হচ্ছে আপনাদের ইচ্ছা মতো যে সিমটা হচ্ছে আপনাদের প্রয়োজন সেটা আপনারা নিতে পারেন। তো আমরা এখন AIS 5G যেটা আছে এইটার ইয়েতে আসছে আর কি। দেখি এখানে কথা বলে তারপর আপনাদের জানাচ্ছি। তো AIS যেটা, এটা হচ্ছে আমাদের কাছে মনে হলো যে প্রাইস একটু বেশি, মানে 8 থেকে 9 দিনের প্যাকেজ। যাই হোক, অন্যান্য দোকানে একটু ট্রাই করে দেখি যে কম প্যাকেজে
মানে কম দামে প্যাকেজ কোথায় অ্যাভেলেবেল পাওয়া যায় আর কি। তো আপনাদেরকেও দেখাই, আমার সাথেই থাকুন। তো এখানে হচ্ছে আরো একটা পাইছি, এটা হচ্ছে যেখানে ট্রু ট্রাভেল থাইল্যান্ড একটা আছে আর কি, ট্রু 5G। তো আমরা হচ্ছে এটা থেকে সিম কিনছি। এখানে হচ্ছে ট্রু এর 5Gর প্যাকেজ পেয়ে যাবে। এখান থেকে হচ্ছে আমরা 5 দিনের একটা প্যাকেজ নিচ্ছি আর কি। 5 দিনের প্যাকেজ হচ্ছে আমাদের 349 বাদ দিতে হয়েছে, আর আনলিমিটেড হচ্ছে পুরো থাইল্যান্ড হচ্ছে এটা ইউজ করা যাবে, আনলিমিটেড ডাটা। এই হচ্ছে এটার প্যাকেজের সুবিধা। আর যেগুলো দেখলাম আমার কাছে, এটা আমার কাছে কনভিনিয়েন্ট মনে হলো আর কি প্রাইসের দিক দিয়ে, তো এই জন্য আমরা এটা নিয়ে নিলাম। এখন আপনাদের কাছে যেটা কনভিনিয়েন্ট মনে হয় ডে হিসাবে ওইটা আপনারা নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন পাতায় যাব, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং পাতায় কিভাবে যাচ্ছি তাও আপনাদেরকে দেখাবো। তো এই যে এখান থেকে হচ্ছে আমাদের এখন পাবলিক ট্রান্সপোর্ট, যেখানে এই যে 3 নম্বর অপশন যেটা 1FL, এখানে যেতে হবে আর কি। তো এখানে যাইয়া দেখে এখান থেকে পাতায় কিভাবে যাইতে হয়। তো এটা হচ্ছে আপনার একদম এই যে এই পাশ থেকে বের হয়ে হচ্ছে এদিকে আসলে হচ্ছে সামনে হচ্ছে আপনারা এই সাইনবোর্ডটা পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট দেখতে পারবেন কোন দিকে গেলে কি পাবেন। তো এখানে হচ্ছে এক্সিট নাম্বার 8 যে গেটটা, ওই গেট দিয়ে হচ্ছে বের হলে আপনি পাবলিক বাস পাবেন পাতায়াতে যাইতে। তো এখানে ইনফরমেশন যে ডেস্ক আছে ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম, উনি তখন বললো আমাকে যে এক্সিট নাম্বার 8 যে গেট, ওই গেট দিয়ে হচ্ছে পাতায় যাওয়া সরাসরি বাস পাওয়া যাবে। তো আমরা হচ্ছে কিছু ইনফরমেশন দেখলাম গুগল ম্যাপসে, তো এখানে আসলে সরাসরি বাসটা দেখাচ্ছে না। তো আমি কিছু ভিডিওতে দেখছিলাম, ওখানে আসলে ফুল অ্যাকচুয়াল ইনফরমেশনটা পাই নাই যে কিভাবে পাতায়াতে ডাইরেক্টলি যাওয়া যায় এখান থেকে। তো এখানে কথা বলার পর তারা বললো যে এক্সিট নাম্বার। তো আপনারাও যারা সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে সরাসরি পাতায় যেতে চান, মানে খরচ কমে যেতে চান, তারা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট একটা ইউজ করতে পারেন। বললো যে সরাসরি বাস নাকি এখান থেকে ওইদিকে যায় আর কি। তো যাই হোক, আমরা এখন এক্সিট নাম্বার 8-এ যাই। তো এখান থেকে হচ্ছে সরাসরি পাতায়ার বাস পাবেন। এই যে এটা হচ্ছে দেখেন, এই যে 8 নাম্বার গেট। তো 8 নাম্বার গেটের এখানে হচ্ছে সব বাস স্টেশন গুলো, আর এখানে জাস্ট এই যে এখানে পাতায়া লেখা আছে, তারপর হচ্ছে হুয়াহিন লেখা আছে। তো পাতায়াতে হচ্ছে আপনারা যদি যেতে চান, প্রথম হচ্ছে আপনাদের নর্থ পাতায়া বাস স্টেশনে যেতে হবে। তো এখান থেকে যদি সরাসরি বাসে যেতে চান তাহলে হচ্ছে আপনার পড়বে 190 বাত আর কি পার পার্সন। তো এই যে আমি আপনাকে দেখাই একটু জুম করে, এই যে এখানে দেখা আছে নেক্সট বাস যাবে হচ্ছে 14:30-এ পাতায়াতে আর কি। এটা ওই যে লেখা আছে নর্থ স্টেশন, যেটা আর কি নর্থ পাতায়া বাস স্টেশনে যাবে, এটা ডাইরেক্ট যাবে। তো যাই হোক, এখানে ভাড়া হচ্ছে এখানে লেখাই আছে নর্থ পাতায়াতে পার পার্সন হচ্ছে 190 বাত করে যাবে। তো এই হচ্ছে অবস্থা। আপনি 8 নম্বর গেট থেকে হচ্ছে যেতে পারবেন। এটা আপনি মনে রাখবেন সবসময় যে 8 নম্বর গেট থেকে আপনি পাতায়াতে যাওয়ার জন্য সরাসরি বাস পেয়ে যাবেন। তো আমরা তো 2 জন যাচ্ছি, তো 190 ধরেন 200 বাত। তো 200 বাত যদি একজনের যায়, আমরা যদি 2 জন, আমাদের হচ্ছে যাবে হচ্ছে 400 বাত। তো আমরা দেখি বাইরে গিয়ে ট্যাক্সিতে কথা বলে যদি দেখি আপনার এই 400 বাতের মধ্যে এখানে যেতে পারি ট্যাক্সি দিয়ে, তাহলে আমরা ট্যাক্সিতে করে চলে যাবো ইনশাল্লাহ, বাসে করে যাবো না। আর যদি দেখি যে না ওইখানে ভাড়া অনেক বেশি চায়, তাহলে আমরা বাসে করে যাবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের কাছে সময় আছে, 14:30 হচ্ছে বাস যাবে, এখন বাজে হচ্ছে মাত্র 13টা। সেজন্য হচ্ছে আমরা এখান থেকে জাস্ট একটু দরদামটা একটু দেখে তারপর হচ্ছে এখান থেকে যদি বাসে কম হয় বাসে যাবো, আর যদি ট্যাক্সিতে কম হয় তাহলে ট্যাক্সিতে যাবো। তো 8 নাম্বার গেট দিয়ে হচ্ছে বাইরে বের হইলেই হচ্ছে এরকম, এই যে আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন। এগুলোতে হচ্ছে জাস্ট কথা বলে নেবেন, দরদাম করে নেবেন, তারপর হচ্ছে আপনারা যেটা আপনাদের কাছে কনভিনিয়েন্ট মনে হবে আপনারা সেটা দিয়ে যাবেন। তো এখানে হচ্ছে ট্যাক্সিতে জাস্ট ইনফরমেশন নেওয়ার জন্য আসছিলাম। ট্যাক্সিতে হচ্ছে এখান থেকে নর্থ পাতায়া হচ্ছে 2500 বাত, মানে 2000 থেকে 2500 বাত, মানে এটা হচ্ছে এভারেজ একটা ভাড়া আর কি। 2000 বাত থেকে 2500 বাত যদি আপনি খরচ করতে চান, তাহলে হচ্ছে আপনি এখান থেকে নর্থ পাতায়াতে ট্যাক্সি করে যেতে পারেন। তো আমরা যেহেতু মাত্র 2 জন মানুষ, এত টাকা খরচ করবো না এখান থেকে ট্যাক্সি ভাড়া করে, আমরা হচ্ছে বাসে করে চলে যাবো সরাসরি। আর যতটুকু মনে হয় এই দেশের বাসগুলো হচ্ছে আমাদের দেশের বাসের মতো না। আমাদের দেশের বাসে যেরকম লম্বা একটা পথ জার্নি করতে অনেক বেশি কষ্ট হয়, এখানে হয়তো অতটা বেশি কষ্ট হবে না। যাই হোক, আমরা বাসে করে চলে যাব, 8 নম্বর গেটে আবার চলে যাব, সেখানে গিয়ে তারপরে আমরা বাসের 2টো টিকিট কেটে ইনশাল্লাহ নর্থ পাতায়াতে চলে যাব। তো ভিউয়ার্স, ট্যাক্সির এখান থেকে আসার পর হচ্ছে 3টা কাউন্টার হচ্ছে পাইছি, সবগুলো হচ্ছে পাতায়ার। এই একটা পাতায়ার, মাঝখানে একটা পাতায়ার, তারপর যে এই পাশে সবুজ কালারের আগে যে গোলাপি কালার, যেটা সবুজ কালারের আগে যেটা এই যে পাতায়া লেখা বড় করে, এটা হচ্ছে পাতায়ার। তো এখন যখন আমরা এই যে এইটাতে গেছিলাম, এই মাঝখানের যেটা, এটাতে আমরা কথা বলছিলাম, তখন হচ্ছে 190 বাদ করে হচ্ছে জনপ্রতি চাইছে। তো ওইটা আসবে হচ্ছে মানে প্রায় 1.5টার পরে আসবে আর কি, এরকম একটা এটাতে কথা বলছিলাম। আর কিন্তু বাইরে থেকে যখন আবার ঘুরে আবার এখানে আসলাম, এখানে হচ্ছে এটাও পাতায়া যাবে। তো এখানে হচ্ছে টাকা আমাদের আরো অনেক কম লাগতেছে। এখানে দেখেন এই যে লেখা আছে 122 বাদ করে লাগবে আর কি জনপ্রতি।
তো একটা জিনিস খেয়াল করবেন, আপনারা এখানে আসার পর জাস্ট এখানে যেই বাস কাউন্টারগুলো আছে এগুলাকে হচ্ছে জাস্ট জিজ্ঞাসা করবেন যে কোনটা কত, মানে একটা জিজ্ঞাসা করে চলে যাবেন এরকম না, আগে হচ্ছে জিজ্ঞাসা করবেন যে কোনটাতে প্রাইস কত, ওগুলা জিজ্ঞাসা করার পর তারপর হচ্ছে আপনারা কনফার্ম হবেন যে আমরা কোনটা দিয়ে আসলে পাতায়াতে যেতে চাই বা কোনটা দিয়ে যেতে পারেন, এটা আপনারা কনফার্ম করবেন, আগে দামগুলো জেনে নেবেন তারপর হচ্ছে কনফার্ম করবেন। আর একটা কথা হচ্ছে যদি আপনারা বাজেট ট্যুর আমাদের মতো আর কি করতে চান তাহলে হচ্ছে আপনারা এই যে কম বাতের যেটা আর কি 122 বাত যেটা যাবে এটা দিয়ে হচ্ছে আপনারা যেতে পারেন। এটা হচ্ছে আমার রিকমেন্ডেড যে আমি কম খরচ হচ্ছে এখান থেকে পাতায়া যাব, তাহলে হচ্ছে আপনি 122 বাতের যেটা আছে এখান থেকে হচ্ছে আপনি টিকিট কিনে জাস্ট এই যে এরকম টিকিট দিবেন, এই যেমন আমাদের দুইজনের হচ্ছে দুইটা টিকিট এখানে, তো এরকম টিকিট দিবে, এরকম টিকিট নিয়ে হচ্ছে এই কাউন্টারের সামনে হচ্ছে ওয়েটিং এ বসে থাকবেন। তো এখানে ওয়েটিং এ বসে থাকার পর হচ্ছে যখন বাসটা আসবে তখন তারাই হচ্ছে আপনাকে ডেকে ওই বাসের মধ্যে উঠিয়ে দিবে, তারপর হচ্ছে ইনশাল্লাহ আপনারা এভাবে যেতে পারবেন। তো আমাদের বাস হচ্ছে চলে আসছে, তো এই বাসটাই মূলত এখন সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে নর্থ পাতায়ার উদ্দেশ্যে যাবে আর কি। তো আমি বাসের ইন্টেরিয়রটা আপনাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে বাসের অবস্থা, তো যাক আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে সিটের অবস্থা, আমাদের সিট হচ্ছে এটাই। তো ভিউয়ার্স এখন আমরা ইনশাল্লাহ যাচ্ছি পাতায়া, আমাদের সাথেই থাকুন। তো উনি হচ্ছে আমাদের বাসে, আমাদের বাংলাদেশের বাসে যেরকম কন্ট্রাক্টর থাকে, তো উনি হচ্ছে এই বাসের কন্ট্রাক্টর আর কি। তো উনি আসলে কন্ট্রাক্টর কিনা জানি না, ড্রেস আপ তো অনেক ভালোই মনে হচ্ছে আর কি। আর একটা কথা হচ্ছে এই বাসটা হচ্ছে এই সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতায়া পর্যন্ত হচ্ছে সবচেয়ে চিপ রেট হচ্ছে এই বাসটাই। আর একটা বিষয় হচ্ছে এই দেশের সময় 1:30 বাজে হচ্ছে বাসটি ছাড়ার কথা ছিল, একদম 1:30 বাজেই হচ্ছে ছাড়ছে, মানে কোনো 1 মিনিটও সময় হচ্ছে লেট করে নাই। তো বাসের সার্ভিসটা ওভারঅলি কিরকম হয় সেটা আমি আপনাদেরকে জানাবো। তো যাই হোক ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে এখান থেকে এখন নর্থ পাতায়া যেতে কত সময় লাগবে আর কি। তো উনি আমাকে বললো যে 2 ঘন্টা সময় লাগবে। তো যাই হোক 2 ঘন্টা একটা লম্বা জার্নি, তো অনেক বড় জার্নি করে বাংলাদেশ থেকে এখন হচ্ছে থাইল্যান্ডে আসছি। তো এখান থেকে যেহেতু আরো পাতায়া যেতে 2 ঘন্টা সময় লাগবে, তো এই সময়টা হচ্ছে বাসে একটা লম্বা ঘুম দিব আর কি। আসলে অনেক বড় জার্নি হয়েছে, একটু ঘুম না দিলেই নয়। তো ইনশাল্লাহ পাতায়া গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো রাখবেন। তো ভিউয়ার্স চলুন আমাদের সাথে পাতায়া। তো আমরা হচ্ছে এখন নর্থ পাতায়া এসে নামছি, এখান থেকে আমাদেরকে এখন যেতে হবে সাউথ পাতায়া। তো এই যে এদিকে হচ্ছে বাস আমাদের নামায় দিচ্ছে, বললো যে এটা নাকি নর্থ পাতায়া। পরে যা গুগল ম্যাপ দেখলাম যে হ্যাঁ এটা নর্থ পাতায়াই। তো এখানে হচ্ছে আমরা নামছি, এখন এখান থেকে টুকটুক দিয়ে হচ্ছে আমাদেরকে যেতে হবে সাউথ পাতায়া, বা অন্য কোনো অপশন আছে কিনা এটা আমরা একটু দেখবো এখান থেকে, কারণ আমাদের হোটেল হচ্ছে সাউথ পাতায়ায়। তো ভিডিওতে দেখছিলাম নর্থ পাতায়া নাইমা হচ্ছে তারপরে হচ্ছে আমাদেরকে টুকটুকের মাধ্যমে হচ্ছে যেতে হবে। তো টুকটুক হচ্ছে এই যে এগুলো আমি দেখাই আপনাদেরকে, এই যে এখানে যে গাড়িটা থেমে রয়েছে এগুলোকে বলা হচ্ছে টুকটুক। তো টুকটুকে হচ্ছে জনপ্রতি ভাড়া পড়বে হচ্ছে 50 বাত করে, আর আপনাদের 2 জন, এই জন্য হচ্ছে আমাদের লাগবে হচ্ছে 100 বাত। আর একটু সময় এখানে বেশি লাগবে, কারণ এখানে যাত্রী দিয়ে বসবে তারপর হচ্ছে এটা ছেড়ে যাবে। তারপর আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা গ্র্যাব বুক দিয়ে চলে যাই। তো গ্র্যাবের মতো দেখলাম যে এখান থেকে যেতে হচ্ছে 127 বাত লাগবে, আর একেবারে আমাদের হোটেল পর্যন্ত নিয়ে দিবে। আর ওইটা যেটা হচ্ছে ওইটা আমাদের হোটেল থেকে আরো 1 কিলোমিটার সামনে নামাবে, আর হচ্ছে ওইখান থেকে আবার আমাদেরকে হোটেলে যেতে হবে। তো যেহেতু গ্র্যাব দিয়ে আমরা সরাসরি হোটেলে চলে যেতে পারবো, এই জন্য আমরা গ্র্যাব বুক দিয়ে নিলাম। তো এই হচ্ছে অবস্থা, দেখি এখন গ্র্যাবের জন্য ওয়েট করি। তো আমাদের গ্র্যাব হচ্ছে চলে আসছে। এখন আমরা আমাদের হোটেলে যাব। আমাদের হোটেলটা হচ্ছে আপনার একেবারে পাতায়া যে বিচ, ওই বিচের কাছাকাছি যেখানে আসলে সবাই যা থাকে। তো যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। তো জ্যামের মধ্যে হচ্ছে বসে রয়েছি প্রায় 10 মিনিট ধরে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। শহরটাকে আসলে জ্যাম আছে কিনা এটা এখনো বলতে পারতেছি না, কিন্তু মানে শুরুতেই হচ্ছে আমার জ্যামের সাথে দেখা। তো দেখা যাক সামনে আসলে কি হয়। তো ফাইনালি আমরা হচ্ছে আমাদের হোটেলে চলে আসলাম। আমাদের হোটেল হচ্ছে এই যে NN অ্যাপার্টমেন্ট। তো এখন হচ্ছে লবিতে যাব, যাই কথা বলি, দেখি কি অবস্থা। আমরা হচ্ছে হোটেল বুক দিয়ে আসছিলাম একটা ওয়েবসাইট থেকে। তো আচ্ছা লবিতে যাই কথা বলি এখন। তো ওই যে এটা হচ্ছে হোটেলের লবি, পরিবেশটা মোটামুটি ভালোই মনে হচ্ছে, আসলে রুমে গেলে বোঝা যাবে কি অবস্থা। আর এখানে হচ্ছে যে সেফটি বক্স আছে লবিতে, আপনি হচ্ছে আপনাদের যদি কোনো ভ্যালুয়েবল কোনো কিছু থাকে এই সেফটি বক্সে হচ্ছে রাখতে পারেন আর কি। তো ফাইনালি রুমে ঢুকলাম, এই যে এটা হচ্ছে রুমটা সুন্দরী। এখানে হচ্ছে একটা টিভি আছে, তারপর হচ্ছে এখানে একটা আলমারি আছে, এই হচ্ছে টুইন বেড, তারপর হচ্ছে এখানে টেলিফোন আছে, এখানে হচ্ছে আয়না আছে, তারপর হচ্ছে এদিকে একটা কেটলি দেওয়া আছে, তারপরে এখানে যে সোফা আছে, টি টেবিল আছে, এখানে একটা সোফা, আর হচ্ছে এখানে চায়ের কাপ টাপ দিচ্ছে, পানির বোতল দিচ্ছে, একটা ফ্রিজও আছে সাথে। আর একটা বিষয় হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে
এই যে রুমে একটা বারান্দাও রয়েছে। তো বারান্দা থেকে আসলে তেমন কিছু দেখা যায় না, এই যে এখানে কিছু দেবদারু গাছ আছে আর হচ্ছে বিল্ডিং সিটি ভিউ আর কি, জাস্ট এতটুকুই। আর একটা বিষয় হচ্ছে রুমটা হচ্ছে এসি রুম, আর এখানে হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম আর কি। ওয়াশরুমটা মোটামুটি ফ্রেশ। তো এই হচ্ছে আমাদের রুম। তো এখন রুমের বাইরে হচ্ছে একটা সুন্দর একটা পরিবেশ আছে, আমি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে একটা বারান্দা। তো এই যে এই পাশ দিয়ে হচ্ছে সিঁড়ি, এখানে এই যে সিঁড়ি এদিক দিয়ে উঠা, তারপর হচ্ছে এই যে প্রথম যে রুমটা, এটা হচ্ছে আমাদের রুম। তো এখানে হচ্ছে প্রত্যেকটা রুমের সামনে হচ্ছে এরকম টেবিল আর দুইটা চেয়ার দেওয়া, আর এটা হচ্ছে বারান্দা একবার। প্রত্যেকটা রুমের সামনে খেয়াল করেন যে টেবিল চেয়ার দেওয়া। তো বাইরে এখান থেকে আসলে সিটি ভিউটা খুব সুন্দরভাবে ফিল করা যাবে। তো এই হচ্ছে মোটামুটি রুম আমাদের। তো এই রুমটা হচ্ছে আমরা 2 রাতের জন্য ভাড়া নিয়েছি, হচ্ছে আমাদের খরচ পড়ছে বাংলা টাকায় 3876 টাকা। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা লম্বা করছি না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ব্লগ সবার আগে আপনি দেখতে পারেন। তার পাশাপাশি যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। দেখা হবে থাইল্যান্ডের পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।